গত দুটি ক্লাসে পার্সেন্টেজের বেসিক কনসেপ্টগুলি শিখে নেওয়ার পর চঞ্চল ঘোষ স্যারের বই থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করা শিখে নিয়েছি। আজ আমরা আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করা শিখে নেব, ঠিক আছে? তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আগের দুটি ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই সেই দুটি ক্লাস দেখে নেবে, দেন এই ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ওকে? তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে, একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%, প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? ঠিক আছে, প্রথমে প্রশ্নটিকে বোঝার চেষ্টা করো। দুটি পাত্র আছে, প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র, ঠিক আছে? প্রথম পাত্রে কিছু পরিমাণ মিশ্রণ আছে, প্রথম পাত্রে কিছু পরিমাণ মিক্সচার আছে, ঠিক আছে? দ্বিতীয় পাত্রেও কিছু পরিমাণ মিক্সচার আছে, ওকে? প্রথম পাত্রের মিশ্রণে 15% দুধ আছে, 15% মিল্ক আছে, ঠিক আছে? দ্বিতীয় পাত্রের মিশ্রণে 5% মিল্ক আছে, ওকে? এবার কি বলা হচ্ছে, প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে, প্রথম পাত্রের 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের 8 অংশ মেলানো হয়েছে। এর অর্থ কি? প্রথম পাত্রের মিশ্রণ থেকে, প্রথম পাত্রের মিশ্রণ থেকে 7 ইউনিট মিশ্রণ নেওয়া হয়েছে, দ্বিতীয় পাত্রের মিশ্রণ থেকে 8 ইউনিট মিশ্রণ নেওয়া হয়েছে, ঠিক আছে? মিশ্রণ নিয়ে মেলানো হয়েছে, আমরা ধরে নিলাম এক নতুন পাত্রে রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে বলো, এই নতুন পাত্রে মিশ্রণের পরিমাণ কত হবে? 7 ইউনিট প্লাস 8 ইউনিট অর্থাৎ 15 ইউনিট। এবার তোমাকে প্রশ্ন করা হয়েছে, নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? ঠিক আছে, তাহলে আমাকে বলো নতুন মিশ্রণে দুধের পরিমাণ কত? এটা বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। কি করে? প্রথম মিশ্রণে দুধের পরিমাণ হলো 15%, প্রথম মিশ্রণ থেকে 7 ইউনিট মিশ্রণ নেওয়া হয়েছে, তাহলে 7 ইউনিটের মধ্যে কত পরিমাণ দুধ আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। কত পরিমাণ দুধ আছে? 7-এর 15%, ঠিক? 7-এর 15%। আচ্ছা, দ্বিতীয় মিশ্রণ থেকে 8 ইউনিট নেওয়া হয়েছে, দ্বিতীয় মিশ্রণে 5% দুধ আছে, তাই তো? তাহলে 8 ইউনিটের মধ্যে কতটা দুধ আছে? 8-এর 5%, ঠিক? দেখো 7 ইউনিটের মধ্যে কতটা দুধ আছে? এতটা। 8 ইউনিটের মধ্যে কতটা দুধ আছে? এতটা। তাহলে এই 15 ইউনিটের মধ্যে কতটা দুধ আছে বলো? এতটা, তাই না? এটা কত ইউনিটের মধ্যে আছে? 15 ইউনিটের মধ্যে আছে, 15 ইউনিটের মধ্যে আছে, ঠিক? তোমাকে কি নির্ণয় করতে বলেছে? দুধের শতকরা হার কত, অর্থাৎ 100 ইউনিট মিশ্রণে কত পরিমাণ দুধ আছে সেটা নির্ণয় করতে বলেছে, তাই তো? 15 ইউনিটের মধ্যে এতটা দুধ আছে, তাহলে 100 ইউনিটের মধ্যে কতটা দুধ আছে? 100 দ্বারা গুণ করব আর পার্সেন্টেজের সাইন দিয়ে দেবো। কেন? 100-র মধ্যে হিসাবকে আমরা কি বলি? পার্সেন্টেজ বলি, ঠিক? আচ্ছা, এবার
এটাকে ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেট করব? দেখো এখানে 5 আছে, এখানে 15 আছে, তাই তো? দেখো 5 কমন নেওয়া যাচ্ছে, তাই না? 5 কমন নেওয়া যাচ্ছে। তারপরে দেখো 5 দিয়ে এই 15কে কাট করা যাবে। তাহলে কমন না নিয়ে আগে থেকেই কাট করে দাও, যেহেতু কাট করা যাবেই তাহলে আগে থেকেই কাট করে দাও। ঠিক, তাহলে দেখো 5 এখানে 15 আছে, তাহলে 3 হবে, আর এখানে 15 আছে, তাহলে কত হবে? 3। ঠিক, এবার এই পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হলো ডিভাইড বাই 100, ডিভাইড বাই 100, তাহলে নিচে হবে 100, তাই তো? দেখো এই পার্সেন্টেজকে যদি কমন নাও তাহলে ডিভাইড বাই 100, 100 এখানে চলে আসবে। দেখো 100-এর সঙ্গে এই 100 কাট হবে, অর্থাৎ এই পার্সেন্টেজের সঙ্গে এই 100 কাট হয়ে যাচ্ছে। ঠিক, এবার ক্যালকুলেট করো। দেখো 7 × 3 21, 21 + 8 29, তাহলে 29/3। পার্সেন্টেজ সাইন অবশ্যই দেবে। ঠিক, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? ডিভাইড করো, 3 × 9 = 27, ভাগশেষ কত থাকে? 2 থাকে। তাহলে আমাদের অ্যান্সার হলো 9.2/3%। বোঝা গেল? অপশন চেক করো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু এক্সামে আমাদের এত চিত্রকারি করতে হবে না, তাহলে এক্সামে কিভাবে করব? দেখো প্রথমে এই চিত্রকারি তো করবো না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, এক্সামে আমাদের শুধুমাত্র এতটা কাজ থাকবে, ইনটু 100%ও থাকবে না, ইনটু 100%ও করতে হবে না। কেন করতে হবে না? কারণ এখানে দেখো পার্সেন্টেজ সাইন আছে, এখানে পার্সেন্টেজ সাইন আছে। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজকে যদি না কাটো, পার্সেন্টেজকে যদি না কাটো তাহলে অর্থাৎ 100-র মধ্যে হিসাব হচ্ছে। বোঝা গেল? যদি এখানে পার্সেন্টেজ থাকে তাহলে কি বুঝবো? 100-র মধ্যে হিসাব হচ্ছে, এক্সট্রা করে 100% দিয়ে গুণ করার কোনো দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে আমাদের অ্যান্সার হলো 9.2/3%। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, নোট ডাউন করে নাও। এবার নেক্সট কোশ্চেনটি দেখে নেব। 20 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? ঠিক আছে, পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ার অর্থ কি বলো? 25% বৃদ্ধি পাওয়ার অর্থ হলো 100-তে 25-এর বৃদ্ধি, অর্থাৎ আগে যদি পারিশ্রমিক 100 হতো, এখন 25 বেশি, অর্থাৎ এখন পারিশ্রমিক হলো 125। ঠিক, তাহলে পার্সেন্টেজে এখন পারিশ্রমিক হলো 125%, তাই তো? আচ্ছা, তাহলে 125%-এর ভ্যালু কত বলেছে? 25 টাকা, 25 টাকা, তাই তো? 125-এর কত গুণ বলতে পারবে? 125-এর কত গুণ? ঠিক শুনেছ, 125-এর কত গুণ হলো 25? তোমরা অনেকে বলে কি বলছে, গুণ কি করে হয়? এটা তো বড় নাম্বার। দেখো যদি 1/5 গুণ করি, করতে পারি কি না? করতে পারি, তাই তো? তাহলে কত হবে? 25 হবে। ঠিক, আচ্ছা এবার তোমাকে কি নির্ণয় করতে বলেছে বলো? বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? প্রথমে পারিশ্রমিক কত ছিল? 100%। তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে, তাই তো? 100%-এর ভ্যালু বের করতে হবে। কত দ্বারা গুণ করবে? 1/5 দ্বারা গুণ করবে। কত হবে বলো? 20। তাহলে বৃদ্ধির পূর্বে পারিশ্রমিক ছিল 20 টাকা। ঠিক আছে, অপশন চেক করো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা গেল আমাদের পার্সেন্টেজ মেথড। এবার রেশিও মেথডের সাহায্যে কি করে করব? 25% বৃদ্ধির অর্থ হলো 25% মানে হলো 1/4, অর্থাৎ
আগে পারিশ্রমিক যদি 4 ছিল, আগে পারিশ্রমিক 4 ছিল, এখন 25% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 1 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন পারিশ্রমিক কত? এখন পারিশ্রমিক হলো 5 ইউনিট। এখন পারিশ্রমিক হলো 5 ইউনিট। ঠিক, 5 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে। কত বলেছে? 25 বলেছে, তাই না? 5 ইউনিটের ভ্যালু হলো 25 টাকা। 5-এর কত গুণ? 5-এর 5 গুণ। কি নির্ণয় করতে বলেছে? আগে পারিশ্রমিক কত ছিল? আগে কত ছিল? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 4কে 5 দ্বারা গুণ করো, কত হবে? 20 টাকা। বোঝা গেল? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। 21 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে। পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা, হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ার অর্থ কি? 19% হ্রাস পাওয়ার অর্থ হলো 100-তে 19-এর হ্রাস। অর্থাৎ আগে পারিশ্রমিক যদি 100 টাকা হয়, তাহলে এখন পারিশ্রমিক 19 টাকা কম, অর্থাৎ এখন পারিশ্রমিক হলো 81 টাকা। তাহলে পার্সেন্টেজে পারিশ্রমিক কত এখন? 81%, তাই না? আর অ্যাকচুয়াল পারিশ্রমিক কত বলো? 27 টাকা। তাহলে 81%-এর ভ্যালু হলো 27 টাকা। 81-এর কত গুণ? 81-এর 1/3 গুণ। ঠিক, অথবা তোমরা এভাবে ভাবতে পারো, 27-এর 3 গুণ মানে 81, তাহলে 81-এর 1/3 মানে হলো 27। ঠিক আছে, আচ্ছা তোমাকে কি নির্ণয় করতে বলেছে বলো? হ্রাসের পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? হ্রাসের পূর্বে পারিশ্রমিক কত ছিল? 100%, তাই না? তাহলে 100%-এর ভ্যালু বের করতে হবে। কত হবে বলো? 100-এর 1/3 গুণ। ঠিক আছে, 100-কে যদি 1/3 দ্বারা গুণ করো তাহলে কত হবে? 33 কমপ্লিট 1/3 টাকা। বোঝা গেল? 33 কমপ্লিট 1/3 টাকা। ওকে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটাকে আমরা রেশিও মেথডের সাহায্যে করব না, কারণ রেশিও মেথডের সাহায্যে করলেও আমাদের সেম কাজই করতে হবে। ঠিক আছে, কিছু এখানে কাট হবে না, রেশিও এটাই আসবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ঠিক আছে, প্রথমে প্রশ্নটিকে বোঝার চেষ্টা করো। 3টি সংখ্যা আছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 8% এবং 32% বেশি। তাহলে এই দুটি সংখ্যাকে তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে। যার সঙ্গে তুলনা করা হচ্ছে তাকে 100 ধরে নাও। তৃতীয় সংখ্যাটি হলো 100। ঠিক আছে, এবার তৃতীয় সংখ্যাটি যদি 100 হয়, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যা অপেক্ষা 8% বেশি। তাহলে 100-এর 8% কত হবে? 8 হবে। তার মানে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যা অপেক্ষা 8 বেশি। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 108। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা অপেক্ষা 32% বেশি। তাহলে কত বেশি? 100-এর 32%, অর্থাৎ 32 বেশি। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 132। ঠিক, এবার কি বলেছে দেখো, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? দ্বিতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে দ্বিতীয় সংখ্যাকে নিচে লেখো। ঠিক, কাকে তুলনা করা হচ্ছে? প্রথম সংখ্যাকে, তাহলে প্রথম সংখ্যাকে উপরে লেখো। ঠিক, দেখো তো কিছু কাট করা যাচ্ছে নাকি? হ্যাঁ, 12 দ্বারা কাট করা যাচ্ছে। দেখো
9 12 108, 12 × 11 132, ঠিক। তাহলে কি হলো 9/11, তাই তো। এবার এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় কি করব, 100% দ্বারা গুণ করব, তাই তো। 100% দ্বারা গুণ করব। ওকে, তাহলে কত হবে এটা, 900/11%, 900/11%। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট বলো, 900/11%। বোঝা গেল? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও। দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? ঠিক আছে, সেম টাইপের একটি কোশ্চেন, তোমরা সকলেই পারবে। তিনটি দ্রব্য আছে, প্রথম দ্রব্য, দ্বিতীয় দ্রব্য, তৃতীয় দ্রব্য। ঠিক আছে, কি বলেছে দেখো, দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি। দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি। বোঝা গেল? তৃতীয় দ্রব্যের মূল্যের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে তৃতীয় দ্রব্যের মূল্যকে ধরে নাও, কি ধরবে, 100 ধরে নাও। ঠিক আছে, তাহলে প্রথম দ্রব্যের মূল্য কত হবে, প্রথম দ্রব্যের মূল্য 60% বেশি, তাহলে প্রথম দ্রব্যের মূল্য কত বেশি, 100 এর 60%, অর্থাৎ 60 বেশি, তাহলে প্রথম দ্রব্যের মূল্য কত হবে, 160। দ্বিতীয় দ্রব্যের মূল্য কত হবে বলো, 20% বেশি, অর্থাৎ 20 বেশি, তাই তো। তাহলে দ্বিতীয় দ্রব্যের মূল্য হবে 120। কি নির্ণয় করতে বলেছে, তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? প্রথম দ্রব্যের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে প্রথম দ্রব্যের মূল্যকে নিচে লেখো। কাকে তুলনা করা হচ্ছে, দ্বিতীয় দ্রব্যের মূল্যকে তুলনা করা হচ্ছে, তাহলে এটাকে উপরে লেখো। ঠিক, এবার ফ্র্যাকশনে কনভার্ট করো, কাট করো। দেখো 40 দ্বারা কাট করা যাচ্ছে 3 আর এটা 4। ঠিক, 1/4 মানে 25%, তার 3 গুণ মানে 75%। তাহলে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ, 75%। বোঝা গেল? ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? ঠিক আছে, সেম টাইপের একটি কোশ্চেন। তিনটি সংখ্যা আছে, কি বলেছে দেখো, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম। ঠিক আছে, তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে তৃতীয় সংখ্যাকে 100 ধরে নাও। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা কত হবে বলো, প্রথম সংখ্যা 30% কম, 100 এর 30% কত হবে, 30, তার মানে কি 30 কম, তাই না। তৃতীয় সংখ্যা অপেক্ষা 30 কম, তাহলে প্রথম সংখ্যা হবে 70। ঠিক, দ্বিতীয় সংখ্যাটি কত হবে, 37% কম, 100 এর 37% মানে 37, তাহলে কত কম, 37 কম, 100 থেকে 37 কম করে দাও, কত হবে বলো, 63। রাইট, এবার কি নির্ণয় করতে বলেছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ? প্রথম সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে প্রথম সংখ্যাকে নিচে লেখো, আর যাকে তুলনা করা হচ্ছে তাকে উপরে লেখো। ঠিক আছে, পার্সেন্টেজে কনভার্ট করতে বলেছে, তাই না। কি বলেছে, প্রথম সংখ্যাটির কত শতাংশ, তাহলে আমরা 100% গুণ করব না, 100% গুণ করার কোনো দরকার নেই। ঠিক আছে, এক্সামে আমাদের সময় বাঁচাতে হবে, আমরা ফ্র্যাকশন টু পার্সেন্টেজে কনভার্ট করতে জানি, তাই না। তাহলে এই ফ্র্যাকশনের ভ্যালুটা নির্ণয় করো আগে। দেখো
7 9 63, 7 10 70, ঠিক আছে। এবার দেখো 1/10 মানে 1/10 মানে 10%, তার 9 গুণ মানে 90%, ঠিক আছে। কি বোঝা গেল? এবার যাদের অসুবিধা হচ্ছে তারা এইভাবে করবে, 63/70 ইন্টু 100% করে দেবে, ঠিক আছে। যদি অসুবিধা হয় 7 দ্বারা কাট করো, 9 10, 0 0 কাট হলো, 9 ইন্টু 10 90%। কিন্তু এভাবেই করাই বেস্ট, সময়টা বাঁচবে, তাই না? তার জন্য তো আমরা ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্ট করা শিখেছি, তাই না? বুঝলে? নোট ডাউন করে নাও। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% এবং 46% কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম? ঠিক আছে, দেখো 3টি সংখ্যা আছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 40% এবং 46% কম। তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে তৃতীয় সংখ্যাটিকে 100 ধরে নাও, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 40% কম। 100 এর 40% মানে 40, তাহলে তৃতীয় সংখ্যা অপেক্ষা 40 কম, তৃতীয় সংখ্যা 100, তাহলে প্রথম সংখ্যা কত হবে? 60, ঠিক। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা অপেক্ষা 46% কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত কম? 100 এর 46%, অর্থাৎ 46 কম, ঠিক আছে। 100 থেকে 46 কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটি হবে 54, ঠিক। এবার কি বলেছে দেখো, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম, ঠিক আছে। তো প্রথম সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে প্রথম সংখ্যাকে নিচে লেখো, ঠিক আছে। প্রথম সংখ্যাটিকে নিচে লেখো, ঠিক আছে। এবার কত কম বলেছে, দেখো তো কত কম। প্রথম সংখ্যা থেকে কত কম? 6 কম, তাহলে 6কে উপরে লেখো। যাকে তুলনা করা হয় তাকে উপরে লিখতে হয়, ঠিক আছে। যার সঙ্গে তুলনা করা হয় তাকে নিচে লিখতে হয়, এটা আমরা জানি। এটা কত হবে? 1/10, কাট করো, 1/10 হচ্ছে না? 1/10 মানে কি? 10%, 10%। এভাবে যাদের অসুবিধা হবে তারা কি করবে? 6/60 তো হলো, 6/60 তো হলো, এর পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তাহলে 100% দ্বারা গুণ করবে, ঠিক আছে। এটা একটা কাট হলো, তাহলে কত হলো? 10%। বোঝা গেল? অপশন চেক করো, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নোট ডাউন করে নাও। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? দেখো এই টাইপের কোশ্চেন আমরা অনেকগুলি সলভ করা শিখে নিলাম, তাই না? এবার এক্সামে এই টাইপের কোশ্চেনগুলোকে কিভাবে সলভ করব? আমরা কি প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যাকে লিখব? না, এভাবে লিখব না, এত সময় নেই, ঠিক আছে। দেখো তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে তৃতীয় সংখ্যাকে আমরা মনে মনে 100 ধরে নেব, তৃতীয় সংখ্যাকে মনে মনে 100 ধরে নেব, ঠিক আছে। এবার কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এবং 20% কম, তাহলে প্রথম সংখ্যাটি 32% কম। 100 এর 32% মানে 32, তাহলে প্রথম সংখ্যাটি 100 থেকে 32 কম, অর্থাৎ প্রথম সংখ্যাটি হবে 68, ঠিক। দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যা অপেক্ষা 20% কম। 100 এর 20% মানে 20, অর্থাৎ 100 অপেক্ষা 20 কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটি হবে 80, ঠিক আছে। তারপরে কি করবে? এই দুটি সংখ্যার মধ্যে রেশিও নির্ণয় করবে, রেশিও নির্ণয় করবে, ঠিক আছে। এবার দেখো
রেশিও নির্ণয় করো, 4 দ্বারা কাট করো, 17, 4 দ্বারা কাট করো 20, 17:20। ঠিক আছে, কি নির্ণয় করতে বলেছে বলো? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? দ্বিতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে দ্বিতীয় সংখ্যাকে নিচে লেখো, দ্বিতীয় সংখ্যাকে নিচে লেখো। কাকে তুলনা করা হচ্ছে? প্রথম সংখ্যাটিকে তুলনা করা হচ্ছে, তাহলে প্রথম সংখ্যাটিকে উপরে লেখো। ঠিক আছে, এবার 1/20 মানে জানো, 1/20 মানে 5%, তার 17 গুণ মানে 85% হয়ে গেল। এটাকে এক্সট্রাভাবে লিখতে হবে না, এক্সট্রাভাবে লিখতে হবে না, ডাইরেক্ট অ্যান্সার ঠিক করতে হবে। ঠিক আছে, এবার ফ্র্যাকশন ভ্যালু তো অনেকে মুখস্থ করেনি, তারা কীভাবে করবে? 100% তার গুণ করবে। কিন্তু ফ্র্যাকশন ভ্যালুগুলোকে একটু মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো কাট হচ্ছে কত হবে? 17 × 5 85%, বোঝা গেল? 85%। অপশান চেক করো, অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হবে আমাদের এক্সাম অ্যাপ্রোচ। এত সময় ধরে আমরা যেভাবে করেছি ওটা জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, আমি তখন কেন বলিনি এক্সাম অ্যাপ্রোচটা? কারণ অনেকগুলো এক্সাম্পল আছে আমাদের কাছে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% এবং 48%। প্রশ্নটিকে আবার পড়ো। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 16% এবং 48%। এখানে কিন্তু বেশি কম বলেনি, তৃতীয় সংখ্যার 16% এবং 48%, বোঝা গেল? তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? ঠিক আছে, তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তৃতীয় সংখ্যাটিকে 100 ধরে নাও। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার 16%, তাহলে প্রথম সংখ্যাটি হবে 16, প্রথম সংখ্যাটি হবে 16। এবং দ্বিতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 48%, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে 48। ঠিক, এদের মধ্যে রেশিও নির্ণয় করো, 1:3। তারপরে দেখো কি নির্ণয় করতে বলেছে? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? দ্বিতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে দ্বিতীয় সংখ্যাকে নিচে লেখো। কাকে তুলনা করা হচ্ছে? প্রথম সংখ্যাটিকে তুলনা করা হচ্ছে, তাহলে প্রথম সংখ্যাটিকে উপরে লেখো। 1/3 মানে কি বলো? 33.1/3%। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? 33.1/3%। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটার জন্য কিন্তু পেন পেপারের কোনো দরকার ছিল না, তাই না? বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। কোনো শহরের লোক সংখ্যা 15,625 জন প্রতি বছর 8% হারে বৃদ্ধি পেলে 3 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পাওয়ার অর্থ কি? 8%কে ফ্র্যাকশানে কনভার্ট করো। 4% মানে জানো? 4% মানে হয় 1/25, তাহলে 8% মানে কত হবে? তার দ্বিগুণ, 2/25। ঠিক, এর অর্থ কি? এর অর্থ হলো বর্তমান জনসংখ্যা যদি 25 হয়, বর্তমান জনসংখ্যা যদি 25 হয়, তাহলে 1 বছরে তার 8% বৃদ্ধি পাবে, অর্থাৎ 1 বছরে জনসংখ্যা 2 বৃদ্ধি পাবে। বোঝা গেল? তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? 25 থেকে 27 হয়ে যাবে, তাই না? কি বোঝা গেল? বর্তমান জনসংখ্যা কত বলেছে? বর্তমান জনসংখ্যা বলেছে 15,625, 15,625। ঠিক আছে, তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? দেখো 1 বছরে জনসংখ্যা কিভাবে চেঞ্জ হচ্ছে? বর্তমান জনসংখ্যা যদি 25 হয়, তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? 27 হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 1 বছর পর জনসংখ্যা। অনেকেই বুঝতে পারোনি। দেখো বর্তমান জনসংখ্যা যদি 25 হয়,
বর্তমান জনসংখ্যা যদি 25 হয় তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? 27 হবে, তাই তো? 27 হবে। তাহলে বর্তমান জনসংখ্যা যদি 1 হয় তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? 27/25। ঠিক আছে। বর্তমান জনসংখ্যা যদি 15,625 হয়, 15,625 হয়, তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? এটার সাথে 15,625 গুণ হয়ে যাবে। বোঝা গেল? কিন্তু এভাবে করলে তো চলবে না, এটা আমরা ছোটবেলায় করতাম, এখন করলে তো চলবে না, তাই না? তাহলে 1 বছর পর জনসংখ্যা হবে এটা। দেখো, এটা বর্তমান জনসংখ্যা, এটাও বর্তমান জনসংখ্যা, এভাবে মনে রাখবে। ঠিক আছে, এটা বর্তমান জনসংখ্যা, এটা বর্তমান জনসংখ্যা। কি বের করতে হবে? 1 বছর পর জনসংখ্যা। তাহলে 1 বছর পর জনসংখ্যা কি এখানে লিখে দিলে। বোঝা গেল? তাহলে এইভাবে মনে রাখতে পারো 25 ইউনিটের ভ্যালু হলো 15,625, 25 ইউনিটের ভ্যালু হলো 15,625, তাহলে 27 ইউনিটের ভ্যালু কত হবে? তার মানে কি 1 বছর পরে জনসংখ্যা কত হবে। বোঝা গেল? আচ্ছা, এটা গেল 1 বছর পর জনসংখ্যা। তাহলে 1 বছর পর জনসংখ্যা এটা হলো। ঠিক আছে, তার 1 বছর পর জনসংখ্যা কত হবে? আবার 8% হারে বৃদ্ধি পাবে, তাই না? আবার 25 থেকে 27 হবে, আবার 25 থেকে 27 হবে। কি বোঝা গেল? দেখো, 1 বছর পর জনসংখ্যা হলো এটা, 1 বছর পর জনসংখ্যা হলো এটা। ঠিক আছে, তার 1 বছর পর জনসংখ্যা কত হবে? এত হারে বৃদ্ধি পাবে, তাই না? তাহলে 25 থেকে 27 হবে, তাহলে ইন্টু 27/25। ওকে, তার 1 বছর পর জনসংখ্যা কত হবে? আবার 27/25 দ্বারা গুণ করতে হবে। কি বোঝা গেল? ঠিক আছে, এই ব্র্যাকেট দেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, এটা তোমাকে বোঝানোর জন্য। আচ্ছা, তাহলে 3 বছর পর জনসংখ্যা হবে এটা, বুঝতে পারলাম। আচ্ছা, এবার তোমাদের আমি কিউব মুখস্থ করতে বলেছিলাম, কত পর্যন্ত? 1 কিউব টু 30 কিউব পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম। তোমরা নিশ্চয়ই মুখস্থ করেছো, তাই তো? 25 কিউব মানে বলো, এই 25 কিউব মানে বলো, 25 ইন্টু 25 ইন্টু 25 মানে কি? 25 কিউব। 25 কিউব মানে কি হয়? 15,625। ডাইরেক্ট কাট, ডাইরেক্ট কাট। ঠিক আছে, 27 কিউব মানে কত হবে বলো? 27 কিউব মানে 19,683, তাই তো? অপশন চেক করো, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এটাও লিখছে না, কি বুঝতে পারলে? এতদিন তোমরা কি করতে? জাস্ট ফর্মুলা মুখস্থ করতে, তাই না? কি ফর্মুলা ছিল? এটা পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, অথবা কখনো মাইনাস হতো যখন হ্রাস পেত, তাই না? এই ফর্মুলা মুখস্থ করতে, কিন্তু ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি এখান থেকে এটা এসেছে, বুঝে গেল? মানে এই কনসেপ্ট থেকে এটা এসেছে, ফর্মুলাটা এসেছে, কিন্তু ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নেই। বুঝে গেল? নোট ডাউন করে নাও। কোনো শহরের লোক সংখ্যা 68,750 জন, প্রতি বছর 8% হারে হ্রাস পেলে 2 বছর পর শহরের লোক সংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে প্রতি বছর 8% হারে হ্রাস পাচ্ছে, 8%কে ফ্র্যাকশনে কনভার্ট করো, কত হবে? 2/25, তাই তো? 8% হারে হ্রাস পাওয়ার অর্থ কি? প্রতি বছর 8% হারে হ্রাস পাওয়ার অর্থ কি বলো? বর্তমান জনসংখ্যা যদি 25 হয়, বর্তমান জনসংখ্যা যদি 25 হয়, তাহলে 1 বছরে 8% হ্রাস পাবে। 25-এর 8% মানে হয়, 25-এর 8% মানে হয় 2। তাহলে 1 বছরে জনসংখ্যা 2 কমে যাবে, তাই তো? তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? 25 থেকে 2 কমে যাবে, মানে 23 হবে। ঠিক। বর্তমান জনসংখ্যা কত? 68,750, 68,750। তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? ইন্টু 23/25। 2 বছর পর জনসংখ্যা কত হবে? ইন্টু 23/25।
ঠিক আছে, এবার একটা কাজ করো, 25 ইন্টু 25 মানে কত হয় বলো? 25 ইন্টু 25 মানে 625, 625 দ্বারা এটাকে কাট করে দাও ডাইরেক্ট। ঠিক আছে, 25 দ্বারা কাট করতে হবে না, ডাইরেক্ট 625 দ্বারা। দেখো একবার, ঠিক আছে, 625 মাইনাস করো, কত হবে? 687 থেকে 625 মাইনাস করো, 62, ঠিক 62, আর এখানে কি আছে 5, তো 625 হলো। আবার একবার যাবে, এই শূন্যটা এখানে বসে যাবে, বুঝে গেল? 23 স্কোয়ার মানে কি বলো? সকলের মুখস্থ আছে। 529। আবার বলছি, 1 থেকে 50 স্কোয়ার মুখস্থ থাকা উচিত, 1 থেকে 30 কিউব মুখস্থ থাকা উচিত, আগেও বলেছি এগুলো, ঠিক আছে? আর 1 থেকে 30 টেবিল মুখস্থ থাকা উচিত, তাহলেই ম্যাথস ইমপ্রুভ করতে পারবে, ঠিক আছে? আর পার্সেন্টেজ টেবিল তো মনে রাখতেই হবে, তোমাদের যতটা বলেছিলাম, বুঝে গেল? এবার 11 দ্বারা কি করে গুণ করবো তাড়াতাড়ি বলো? প্রথমে 9টাকে লিখে দাও, 9 2 11, হাতে থাকে 1, তাই না? 2 5 7, 7 আর 1 8, 5টা বসে যাবে, আর এই শূন্যটা এখানে গিয়ে বসবে। 58,190, 58,190, ঠিক আছে? অপশন চেক করো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার এটাকে রেশিও মেথডে সাহায্যে করা যেতে পারে, কিন্তু এটি বেস্ট মেথড, ঠিক আছে? রেশিও মেথডের টাইম অনেকটা কিল হয়। এটা দেখো 1 লাইনে চলে আসছে অ্যান্সার, তাই না? 2 লাইনে আসছে, ওকে? তো রেশিও মেথডে দেখবে প্রথমে 25:23 লিখবে, আবার 25:23, তারপরে তাদেরকে গুণ করবে, তারপরে কম্পেয়ার করবে, এত ঝামেলা করার কোনো দরকার নেই, বুঝে গেল? ডাইরেক্ট হয়ে যাচ্ছে যেটা, ঠিক আছে? নোট ডাউন করে নাও। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 1,48,877, প্রতি বছর 6% হারে বৃদ্ধি পেলে 3 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত হবে? 3 বছর আগে শহরের জনসংখ্যা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? প্রতি বছর 6% হারে বৃদ্ধি পাচ্ছে, 6%কে ফ্র্যাকশনে কনভার্ট করো। 2% মানে কি হয়? 1/50, 6% তার 3 গুণ, তাহলে কত হবে? 3/50, তাই তো? তাহলে বর্তমান জনসংখ্যা যদি 50 হয়, তাহলে 1 বছরে জনসংখ্যা বৃদ্ধি পাবে 6%, অর্থাৎ 1 বছরে জনসংখ্যা বৃদ্ধি পাবে 3, তাহলে 1 বছরে জনসংখ্যা 50 থেকে 53 হয়ে যাবে, তাই তো? কি নির্ণয় করতে বলেছে? 3 বছর আগের জনসংখ্যা কত ছিল, তাই তো? তাহলে 3 বছর আগের জনসংখ্যা ধরে নাও, এক্স ধরে নাও। দেখো এক্স ছাড়াও করতে পারি, ওটাও বলবো, এক্স ধরে নাও। তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? কত হারে চেঞ্জ হচ্ছে? 53/50। 2 বছরে কত চেঞ্জ হবে? আবার ইন্টু করে দাও, 53/50। 3 বছরে কত হবে? 53/50 করে দাও, ইকুয়াল টু বর্তমান জনসংখ্যা দেওয়া আছে কত? 1,48,877, ঠিক আছে? এবার এত বড় ক্যালকুলেশন কি করে করবে একটু লক্ষ্য করো। এখানে কি আছে? 3, এখানে 3, এখানে 3, তাই তো? তাহলে 3 × 3 9, 9 × 3 27, 27 7, দেখো ওখানে 7 আছে, তাহলে ডাইরেক্ট কাট হওয়ার সম্ভাবনা আছে, বোঝা গেল? ডাইরেক্ট কাট হওয়ার সম্ভাবনা আছে। যদি এক্সামে টাইম না থাকে ডাইরেক্ট এটাকে কাট করে দেবে, ঠিক আছে? বোঝা গেল? ডাইরেক্ট কাট করে দেবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 50 × 50 × 50, 50-এর কিউব। 50-এর কিউব খুব সহজে নির্ণয় করতে পারবে, তাই তো? এবার যদি সময় থাকে তাহলে কীভাবে করবে?
53 স্কোয়ার মানে জানো কত? কি করে নির্ণয় করতে বলেছিলাম বলো? 50 থেকে কত বেশি? 50 থেকে 3 বেশি। তাহলে 25-এর সঙ্গে 3 যোগ করে দাও, কত হবে? 28। তাই তো? 50 থেকে কত বেশি? 3 বেশি। 3-এর স্কোয়ার করো, 09। 9 লিখবে না, 09 লিখতে হবে। সব রিজন বলেছিলাম, তাই না? আচ্ছা, আবার 53 গুণ করতে হবে। 53 গুণ করে দাও। 3 9 27, 2 3 8 24, 3 দুগুণে 6, 6 আর 2 8, 5 9 45, 5 8 40, 5 দুগুণে 10, 10 আর 4 14, 7 7, এখানে কত? 8 8 1 4। দেখো আসছে 1,48,877, তাই না? তো ডাইরেক্ট কাট করা যাবে, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু কি হবে? এগুলোকে এদিকে নিয়ে যাও। 50 কিউব, তাই না? 5-এর কিউব মানে জানো? 5-এর কিউব, হ্যাঁ 125। কটা জিরো আছে? 1 2 3, 3টে জিরো বসিয়ে দাও, ব্যাস প্রবলেম সলভ। বোঝা গেল? এভাবে করতে হবে, অথবা এক্স না ধরেও করতে পারো। কিভাবে করবে দেখবে কি পরের কোশ্চেনটা দেখছি, ঠিক আছে? নোট ডাউন করে নাও। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 25,600, প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল? ঠিক আছে, 2 বছর আগের জনসংখ্যা নির্ণয় করতে বলেছে। প্রতি বছর 20% হারে হ্রাস পাচ্ছে। 20%কে ফ্র্যাকশনে কনভার্ট করো, কত হবে? 1/5, তাই তো? প্রতি বছর 20% হারে হ্রাস পাচ্ছে, এর অর্থ কি? বর্তমান জনসংখ্যা যদি 5 হয়, তাহলে 1 বছরের জনসংখ্যা 1 কমে যাচ্ছে। তাহলে 1 বছর পর জনসংখ্যা কত হবে? 4 হবে, তাই তো? 1 বছর পর জনসংখ্যা 4 হবে, ঠিক? বর্তমান জনসংখ্যা বলেছে 25,600। বর্তমান জনসংখ্যা কত? 25,600। তাহলে 1 বছর আগের জনসংখ্যা কত হবে? নিশ্চয়ই বেশি হবে, তাই না? প্রতি বছর 20% হারে কমে যাচ্ছে। 1 বছর আগে জনসংখ্যা বর্তমান জনসংখ্যা থেকে নিশ্চয়ই বেশি হবে, তাই তো? তাহলে 1 বছর আগে জনসংখ্যা যদি 5 ইউনিট হতো, তাহলে বর্তমান জনসংখ্যা হলো 4 ইউনিট, তাই তো? আচ্ছা, তাহলে বর্তমান জনসংখ্যা কত? 4 ইউনিট। 1 বছর আগে জনসংখ্যা কত? 5 ইউনিট। তাহলে দেখো 4 ইউনিটের ভ্যালু হলো এটা, এটা বর্তমান জনসংখ্যা না? 4 ইউনিটের ভ্যালু হলো এটা, তাহলে 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 1 বছর আগের জনসংখ্যা বের হয়ে যাবে, ঠিক? তার আগের 1 বছরের জনসংখ্যা কি করে বের করব? আবার 5/4 দ্বারা গুণ করব, আবার 5/4 দ্বারা গুণ করব। বুঝে গেল? তাহলে 2 বছর আগের জনসংখ্যা বের হয়ে যাবে, ঠিক আছে? এইবার 4 × 4 কত হয়? 16। 16 × 16 256, তাই না? 16 × 16 256, আর দুটা জিরো বসিয়ে দাও। এবার 16 × 5 কত হয়? 80। 80 × 5 কত হয়? 80 × 5 400, আর এই দুটা শূন্য বসিয়ে দাও। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 40,000। বোঝা গেল? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে বুঝতে যদি অসুবিধা হয় এক্স ধরে করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে। একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%, প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয়টির 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত? আজকের প্রথম প্রশ্নটি এই টাইপেরই একটি কোশ্চেন ছিল, তাই না?
তো সেখানে আমরা চিত্রকারি করেছিলাম, পরে বলেছিলাম এক্সামে আমরা চিত্রকারি করব না, ঠিক আছে, সেটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য ছিল। ওকে, তাহলে এক্সামে কীভাবে করব, এক্সাম অ্যাপ্রোচটা কী হওয়া উচিত দেখো। দুধের পরিমাণটা বের করো, 5-এর 16%, যা 16কে লেখো, ঠিক আছে। 7-এর 26%, যা 26কে লেখো। মোট মিশ্রণের পরিমাণ কত? 5 + 7 12, ঠিক। আর এখানে পার্সেন্টেজের সাইন দিয়ে দাও। কেন? কারণ এখানে পার্সেন্টেজ আছে, এখানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ কমন নিয়ে নিলে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। আচ্ছা, কত হবে? 80, আর এখানে কত হবে? 7 × 20 140, 7 × 6 42, তাহলে কত হবে? 182, 182/12, ঠিক। আচ্ছা, তাহলে কত হবে? 262/12। এখানে পার্সেন্টেজের সাইনটা দাও, এখানেও দেবে, ঠিক আছে। দেখো 2 দ্বারা কাট করো, 6 131, ঠিক আছে। 6 × 2 = 12, 12 1 1, 6 × 6, তাহলে কত থাকে বলো? 5 থাকে, তাই না? 6 × 8 = 48, 2 মানে 2 0, 3 6 18, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। 21.83%, কি বোঝা গেল? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশনটা অবশ্যই চেক করবে, তাড়াতাড়ি হবে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে। পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন আজ অনেকগুলো সলভ করেছে, তাই না? এটিও নিশ্চয়ই পারবে। রেশিও মেথডে সাহায্য করব। 35%কে ফ্র্যাকশানে কনভার্ট করো। 5% মানে কি হয়? 5% মানে 1/20। 5%-এর 7 গুণ মানে 35%, তাই না? তাহলে 35% মানে হবে 7/20, ঠিক। পারিশ্রমিক 35% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগে পারিশ্রমিক যদি 20 হতো, তাহলে এখন পারিশ্রমিক কত হবে? এখন 7 বেশি হবে, অর্থাৎ 27 হবে, তাই না? এখন পারিশ্রমিক 315 টাকা, অর্থাৎ 27 ইউনিটের ভ্যালু হলো 315 টাকা। অথবা এভাবে না করে একটা কাজ করো, ডাইরেক্ট করবে। দেখো 27 ইউনিটের ভ্যালু হলো 315 টাকা, তাই তো? তোমাকে কি নির্ণয় করতে হবে? বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? 20 ছিল, তাহলে 20 ইউনিটের ভ্যালু বের করতে হবে, 20 দ্বারা গুণ করো, সবচেয়ে বেস্ট মেথড, ঠিক আছে। কাট করো, কত দ্বারা কাট যাচ্ছে দেখো তো? 3 দ্বারা, তাই না? 3 দ্বারা কাট যাচ্ছে, 9 দ্বারা যাচ্ছে, হ্যাঁ 9 দ্বারা যাচ্ছে। 3 9 27, 3 9 27, 4 5, 5 9 45, ঠিক আছে। তাহলে কত হবে? 35 × 2 70, আর একটা শূন্য আছে, 700 হয়ে গেল। 700/3, 700/3 টাকা, বোঝা গেল? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। দেখো 27 ইউনিটের ভ্যালু গিভেন আছে, 27 ইউনিটের ভ্যালু কত? 315। 20 ইউনিটের ভ্যালু বের করতে হবে, ইন্টু 20 করে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলে? নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 15% এবং 84% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? সকলেই পারবে, তাই না? তৃতীয় সংখ্যাকে 100 ধরে নাও, তাহলে প্রথম সংখ্যাটি কত হবে?
15% বেশি অর্থাৎ 15 বেশি, তাহলে প্রথম সংখ্যাটি হলো 115, ঠিক। দ্বিতীয় সংখ্যাটি কত হবে? 84% বেশি অর্থাৎ 84 বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে 184। রেশিও নির্ণয় করো। দেখো কিছু দ্বারা কাট যাচ্ছে, 23 দ্বারা কাট যাচ্ছে, তাই না? 23 × 5 115, 23 × 8 184, তাহলে 5:8 হলো রেশিও, ঠিক আছে। কি নির্ণয় করতে বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। দ্বিতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে, দ্বিতীয় সংখ্যাকে নিচে লেখো, ঠিক আছে। কাকে তুলনা করা হচ্ছে? প্রথম সংখ্যাকে তুলনা করা হচ্ছে, প্রথম সংখ্যাকে উপরে লেখো, ঠিক আছে। এবার 1/8 মানে জানো? 1/8 মানে 12.5%, রাইট। তার 5 গুণ কত হবে? 62.5% বা 62.5%। অথবা কারো যদি অসুবিধা হয় 5/8 × 100% করে দাও, কোনো অসুবিধা নেই। কত হবে? কত দিয়ে কাট করলাম? কত দিয়ে কাট করলাম? 4 দ্বারা, এখানে 25। 5 × 25 125, 125-এর হাফ, বুঝে গেল? তো এটা এই ভ্যালুটা তো মনে রাখতে বলেছিলাম, তাই না? 5/8 ডাইরেক্ট লিখে দেবে 62.5% অথবা 62 কমপ্লিট ½ %, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। নোট ডাউন করে নাও। অনুশীলনী 1-এর শেষ প্রশ্নটি দেখো কি বলেছে। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 4410, প্রতি বছর 5% হারে বৃদ্ধি পেলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, ঠিক আছে। প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে। 5% মানে কি বলো? 5% মানে হলো 1/20, তাই তো। প্রতি বছর 5% হারে বৃদ্ধি পাচ্ছে, এর অর্থ কি? এর অর্থ হলো বর্তমান জনসংখ্যা যদি 20 হয়, বর্তমান জনসংখ্যা যদি 20 হয়, তাহলে 1 বছর পর জনসংখ্যা 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ 1 বছর পর জনসংখ্যা হবে 21। অথবা এটাকে আমরা এভাবে ভাবতে পারি, 1 বছর আগের জনসংখ্যা যদি 20 হয়, তাহলে বর্তমান জনসংখ্যা হবে 21, ভাবা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, বর্তমান জনসংখ্যা বলেছে 4410, ঠিক আছে। 2 বছর আগের জনসংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে কিভাবে নির্ণয় করবে বলো? দেখো আমরা যদি এভাবে ভাবি যে 1 বছর আগের জনসংখ্যা 20, তাহলে বর্তমান জনসংখ্যা হবে 21, ভাবা যেতে পারে। আচ্ছা, তাহলে বর্তমান জনসংখ্যা কত? বর্তমান জনসংখ্যা হলো 21, তাহলে দেখো 21 ইউনিটের ভ্যালু এটাও তো বর্তমান জনসংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে 20 ইউনিটের ভ্যালু বের করতে হবে, তাহলে 1 বছর আগের জনসংখ্যা বের হয়ে যাবে, কিন্তু আমাদের 2 বছর আগের জনসংখ্যা বের করতে হবে। তাহলে আবার 20/21 দ্বারা গুণ করে দেব, কি বোঝা গেল? 21 × 21 কত হয়? 441 হয়। তোমরা সকলে জানো 21² মানে 441। অ্যান্সার কত হবে? 2 × 2 কত? 4। কটা শূন্য হবে? 1 2 3। বোঝা গেল? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো এবং ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো, ঠিক আছে? ওকে, নোট ডাউন করে নাও। আজ আমরা চঞ্চল ঘোষ স্যারের বই থেকে পার্সেন্টেজ টপিকের অনুশীলনী 1-এর প্রত্যেকটি প্রবলেম সলভ করা শিখে নিলাম। এভাবেই প্রত্যেকটি টপিকের প্রত্যেকটি প্রবলেম সলভ করা শিখে নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবে। ক্লাসগুলি কেমন লাগছে
অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট দেখে যদি মনে হয় ক্লাসগুলি তোমাদের কাজে লাগছে, নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা সকলেই খুব ভালো থাকবে, খুব ভালো করে পড়াশোনা করবে। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই। জয় হিন্দ, জয় ভারত।